শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস ক্ষমতা থেকে সরেছেন ২ মাস ২৩ দিন হলো। এরই মধ্যে বাংলাদেশ কেন পুরো বিশ্ব জেনে গেছে প্রতিদিন বাংলাদেশে যে শিশুদের মৃত্যু হচ্ছে তার পেছনে দায়ী ইউনূসের মেটিকুলাস ডিজাইনের সরকার। শুধু শিশু মৃত্যু নয়, দেশকেও ভবিষ্যতে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে গেছে অন্তর্বর্তী সরকার। কারণ তারা যুক্তরাষ্ট্রের সাথে করে গেছে এক অসম চুক্তি, যেটি বাংলাদেশকে হাত পা বেঁধে আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়ার মতো, শিশু মৃত্যু থেকে দেশের স্বাধীনতা বিকিয়ে দেওয়ার মতো গুরুতর অপরাধে মোহাম্মদ ইউনূস ও তার সরকারকে দেশের মানুষ অপরাধী গণ্য করলেও সবকিছু যেন দেখেও না দেখার ভান করছে তারেক রহমানের বিএনপি সরকার। আবার ইউনূস ও তার সরকার অপকর্মের বিরুদ্ধে আদালতে গেলেও সেখানে আছে এক অদৃশ্য দেয়াল। আবার জুলাই জাদুঘরে দুর্নীতির মতো ইউনূসের সরকারের অনেক অপকর্মের বিরুদ্ধে সরকারি দপ্তরে অভিযোগ জমা পড়লেও তারেক রহমানের সরকার যেন ইউনূসের রক্ষাকর্তা হিসেবে কাজ করছে। বিস্ময়কর বিষয় হলো, জনমনের তীব্র ক্ষোভ থাকা সত্ত্বেও এবং বেশ কিছু ক্ষেত্রে সরাসরি প্রশাসনিক ও নীতিগত ব্যর্থতার প্রমাণ মেলা সত্ত্বেও বিএনপি সরকার ইউনূস সরকারের দায়িত্বশীলদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নিচ্ছে না, বরং অনেক ক্ষেত্রে তাদের সুরক্ষা দিচ্ছে। প্রশ্ন হলো, ইউনূসের অপরাধ আর ব্যর্থতার দায় কেন বিএনপি সরকার নিচ্ছে? কেন একটি নির্বাচিত সরকার তার অনির্বাচিত পূর্বসূরির ব্যর্থতার দায়ভার স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিচ্ছে? দেশের নানা মহলে প্রশ্ন উঠছে, ঠিক কোন সমঝোতার কারণে ইউনূস আমলের অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে, যেখানে বহু মানুষ বহুদিন ধরে জেল খাটছে যারা জানেনই না তাদের অপরাধ কি? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বিয়ের ১১ বছর পর প্রথম সন্তানের মুখ দেখেছিলেন ফারজানা ইসলাম। ছেলে ফায়াজ হাসান তাজিমের নামে নিজের ফেসবুক অ্যাকাউন্টের নাম রেখেছিলেন তাজিমের আম্মু। ৮ মাস ১৮ দিন বয়সী তাজিম হামে মারা গেছে গত ২২ এপ্রিল। ফারজানা ইসলাম আর হেলাল ভূঁইয়া দম্পতির এই সন্তানের জন্ম হয়েছিল টেস্ট টিউব বেবি বা আইভিএফ পদ্ধতিতে। পদ্ধতিটি ছিল ব্যয়বহুল, ঝুঁকিও ছিল অনেক। সন্তানের জন্মের পর তাজিমকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিলেন এই দম্পতি, কিন্তু গত মার্চ থেকে সেই স্বপ্ন রূপ নেয় লড়াইয়ে। তাজিমকে নিয়ে লড়াই শুরু করেছিলেন ফারজানা ইসলাম। ফেসবুকে এক পোস্টে মা ফারজানা লিখেছেন, ২ মাস ধরে নিষ্পাপ শিশুরা মরে যাচ্ছে, এ নিয়ে সংসদে আলাপ নেই, কারো কোনো দায় নেই, কেউ ব্যর্থতার স্বীকার করছে না, সব দোষ মা ও শিশুর। শিশুরা এই দেশের জন্ম নিল কেন? মা সন্তানের জন্ম দিল কেন? দর্শক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এবং বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০২৬ সালের এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যে দেশের ৬৪টি জেলার মধ্যে ৫৮টি অর্থাৎ ৯১% জেলায় হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। মানে সংক্রমণটি কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ না থেকে দেশব্যাপী এক ভয়াবহ জনস্বাস্থ্য সংকট তৈরি করেছে। বিশেষ করে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে সংক্রমণের তীব্রতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। সরকারি হিসেব অনুযায়ী সারা দেশে ১৫ মার্চ থেকে ১০ মে পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪০৯ শিশুর। তবে ইংরেজি দৈনিক নিউ এজের এক খবরে বলা হয়েছে, বিভাগীয় তথ্য, হাসপাতালের রেকর্ড এবং স্থানীয় স্বাস্থ্য প্রতিবেদনে অব্যাহত প্রাদুর্ভাবের মধ্যে সরকারি প্রতিবেদনে বড় ধরনের অসঙ্গতি দেখা গেছে, যার অর্থ হলো সারা বাংলাদেশে হামের মৃত্যু ও সংক্রমণের প্রকৃত সংখ্যা স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তর কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রকাশিত পরিসংখ্যানের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি বলে পত্রিকাটি দাবি করেছে। শুধু ময়মনসিংহের উদাহরণ দিয়ে পত্রিকাটি দেখিয়েছে, ডিজিএইচএস ৯১১টি সন্দেহভাজন হামের কেস এবং ৩৯টি নিশ্চিত সংক্রমণ রিপোর্ট করেছে, অথচ স্থানীয় কর্তৃপক্ষ ১,৮৭৪টি সন্দেহভাজন কেস এবং ১১২টি নিশ্চিত সংক্রমণ নথিভুক্ত করেছে।
দর্শক, হাম আক্রান্ত হয়ে প্রতিদিনই দেশে শিশুর মৃত্যু হচ্ছে। গত 4 মে একদিনে 17 শিশুর মৃত্যু হয়েছে। দেখা যাচ্ছে কমিউনিটি পর্যায়ে হার্ড ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা যে সুরক্ষা বলয় ছিল তা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এর ফলে টিকা নেওয়ার উপযুক্ত হওয়ার আগেই শিশুরা ভাইরাসের সংস্পর্শে আসছে। অথচ বাংলাদেশের টিকাদান কর্মসূচির ইতিহাস বছর দুয়েক আগেও বৈশ্বিক সংস্থাগুলোর প্রশংসা পেয়েছিল। 1979 সালে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ পোলিও এবং ধনুষ্টঙ্কার নির্মূলে সফল হয়েছিল। 2010 সালের পর থেকে বাংলাদেশ টিকাদানে বিশ্বজুড়ে রোল মডেল হিসেবে পরিচিতি পায় এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো পুরস্কার অর্জন করেছিলেন। 2011 সালে শিশুদের পূর্ণ টিকা প্রাপ্তির হার ছিল 80.2%, যা ধারাবাহিকভাবে বেড়েছিল। 2025 সালের 31 ডিসেম্বরের মধ্যে আমকে শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছিল আওয়ামী লীগ সরকার আমলে। কিন্তু ইউনূসের শাসন এক ঝটকায় বাংলাদেশের সাফল্য শূন্যের কোটায় শুধু ঠেলেই দেয়নি, দেশকে প্রতিদিন উপহার দিচ্ছে শিশুদের করুণ মৃত্যু। এমনকি ইউনূস সরকারকে সাবধান করেছিল ইউনিসেফ। কিন্তু সব কিছুতে বিশেষজ্ঞ দাবি করা মোহাম্মদ ইউনূসের সরকার টিকা কেনা বন্ধ করে দেয়। ইউনূস প্রশাসনের উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে টিকা কেনার সিদ্ধান্ত দেশের শিশুদের উন্মুক্তভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, যে কারণে হামের বর্তমান প্রাদুর্ভাবকে বিশেষজ্ঞরা একটি মানব সৃষ্ট সংকট হিসেবে দেখছেন, যা মূলত পূর্ববর্তী অর্জিত সাফল্য ধরে রাখতে না পারারই ফল। শুধু হামের টিকাই নয়, 2025 সালের শেষ ভাগ থেকে 2026 সালের শুরুর দিকে কেন্দ্রীয় গুদামে 10টি রোগের টিকার মজুদ শূন্যে নেমে আসে। মে মাসের শুরুতে ল্যাবে মাত্র 13টি কিট ছিল। আর এসবের পেছনে নাটের গুঁড়ো ছিলেন ইউনূসের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এমনকি ভিটামিন এ ক্যাপসুল এবং কৃমিনাশক বড়ি খাওয়ানোর মতো কার্যক্রমও বন্ধ ছিল ইউনূসের আমলে। ভিটামিন এর অভাব শিশুদের মিউকোসাল ইমিউনিটি দুর্বল করে দেয়, যা হামের ভাইরাসকে ফুসফুস এবং মস্তিষ্কে দ্রুত আক্রমণ করতে সহায়তা করে। অনেক এলাকায় গত 1 বছর ধরে কৃমিনাশক ওষুধ না খাওয়ানোর ফলেও শিশুদের পুষ্টি পরিস্থিতির অবনতি ঘটেছিল, যা হামের প্রাদুর্ভাবকে আরো প্রাণঘাতী করে তুলেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো হামের টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে এক ধরনের অনীহা ও ভ্যাকসিনের মজুদ শেষ হয়ে যাওয়ার তথ্য ধামাচাপা দেওয়া হয়েছিল। প্রথম দিকে স্বাস্থ্যমন্ত্রী, এমনকি পরে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকার অভাবের জন্য গতানুগতিক ধারায় আওয়ামী লীগের উপর দোষ চাপিয়েছিলেন। কিন্তু রোগটি মহামারী আকার ধারণ করলে বৈশ্বিক সংস্থা ও গণমাধ্যমগুলোতে আসল তথ্য বের হয়ে আসলে সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে কুসুম কুসুম সমালোচনা করতে দেখা গেছে। যদিও প্রতিদিন দেশের কোথাও না কোথাও ইউনূস ও তার স্বাস্থ্য উপদেষ্টার বিচারের দাবিতে সভা সমাবেশ হচ্ছে, কিন্তু তারেক রহমানের সরকার অন্তর্বর্তী সরকারের দোষ খতিয়ে দেখতে একেবারেই নারাজ। হামের প্রকোপ শুরু হওয়ার আগে থেকেই ইউনূস সরকার আরেক কর্মকাণ্ড নিয়ে দেশব্যাপী ব্যাপক সমালোচনার ঝড় বইছে। সেটি হলো ইউনূস সরকারের মেয়াদের একেবারে অন্তিম লগ্নে 2026 সালের 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সাথে একটি পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। নির্বাচনের মাত্র 3 দিন আগে তড়িঘড়ি করে সই করা এই চুক্তিটি বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সার্বভৌমত্বের উপর এক বিশাল প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী সামান্য শুল্ক ছাড়ের বিনিময়ে বাংলাদেশকে যে শর্তগুলো মেনে নিতে হয়েছে তা যে কোনো স্বাধীন রাষ্ট্রের জন্য অস্বস্তিকর। চুক্তির আর্টিকেল 3-2 এবং 4-3 অনুযায়ী বাংলাদেশ এমন কোনো দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারবে না যাদের যুক্তরাষ্ট্র নন মার্কেট ইকোনমি হিসেবে গণ্য করে, যা মূলত চীন ও রাশিয়ার দিকে ইঙ্গিত করে। এছাড়া বাংলাদেশকে $21 বিলিয়ন মূল্যের মার্কিন পণ্য যেমন বোয়িং বিমান, সামরিক সরঞ্জাম, তুলা ও এলএনজি কেনার আইনি বাধ্যবাধকতায় ফেলা হয়েছে। চুক্তিতে সই করার মাত্র 11 দিন পর 20 ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্ট রায় দেয় যে আইনি কাঠামোর ভিত্তিতে যুক্তরাষ্ট্র শুল্কের হুমকি দিয়েছিল তা অবৈধ। এরপর ইউরোপীয় ইউনিয়ন এবং মালয়েশিয়া এ ধরনের চুক্তি থেকে সরে এসেছে।
কিন্তু বাংলাদেশে বিএনপি সরকার চুক্তি বাতিল তো দূরের কথা, তা নিয়ে আলোচনাই করতে রাজি নয়। ইউনূসের দেখানো পথে 14টি বোয়িং বিমান কেনার চুক্তি করে ফেলেছে, যে বোয়িং বিমান বিশ্বব্যাপী দুর্ঘটনার জন্য এরই মধ্যে খ্যাতি পেয়ে গেছে। এই চুক্তি ঠেকানোর জন্য আইনি পথে হাঁটতে গিয়েও দেশের মধ্যে অনেকে বাধা পাচ্ছেন। আদালতে গিয়ে ইউনূস ও তার সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে হয়রানির শিকার হতে হচ্ছে, এমন অভিযোগও উঠে আসছে। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সহ 16 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন উসাইমং মারমা। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী উকোসাইং মারমার বাবা হলেন উসাইমং মারমা। গত 7 মে ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলামের আদালতে ডক্টর ইউনূস, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ মোট 16 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন। তবে ওই দিন বিকেলেই বিচারক আবেদনটি খারিজ করে দেন। এই ঘটনার পর থেকে পুলিশি হয়রানির মুখে পড়ার অভিযোগ তুলেছেন উসাইমং মারমা নিজেই। সাংবাদিকদের কাছে পাঠানো হাতে লেখা এক চিঠিতে তিনি দাবি করেন, আতঙ্কে স্ত্রী সহ তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। দর্শক, ইউনূস ও তার সরকারের ক্ষমতাবানদের বিরুদ্ধে আদালতে গিয়ে যেমন অভিযোগ দায়ের করা যাচ্ছে না, তেমনি একই অবস্থা সরকারি সংস্থাগুলোতেও। জুলাই জাদুঘর থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের বহু প্রকল্পে কোটি কোটি টাকা লোপাটের প্রমাণ সহ অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন সহ সরকারি দপ্তরগুলোতে। গণমাধ্যমে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। টিআইবি এক প্রতিবেদনে জানিয়েছে, জুলাই জাদুঘরের প্রায় 111 কোটি টাকার কাজ কোনো প্রকার টেন্ডার বা উন্মুক্ত দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে দেওয়া হয়েছে। রাতের আধারে ভাইবা নিয়ে লোক নিয়োগ দেওয়া হয়েছে। সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রেও বাজার দরের চেয়ে 1.5 গুণ বেশি খরচ দেখানো হয়েছে, যেখানে মোট অনিয়মের পরিমাণ প্রায় 29.27 বিলিয়ন টাকা। এমনকি রাজুক এবং জাতীয় আবাসন কর্তৃপক্ষের মাধ্যমে ফ্ল্যাট ও প্লট বরাদ্দেও অস্বচ্ছতা ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে, যেখানে ইউনূস সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা সুবিধা পেয়েছেন। কিন্তু শিশু মৃত্যু থেকে দেশ বিক্রির চুক্তি কিংবা অনিয়ম দুর্নীতির যত অভিযোগই ইউনূস ও তার সরকারের বিরুদ্ধে থাকুক না কেন, তারেক রহমান ও তার সরকার যেন 2025 সালের জুনে সেই লন্ডন বৈঠকে আটকে আছে। বিএনপি সরকার এসব হত্যা ও দুর্নীতি তদন্তের বদলে ইউনূস সরকারের ভাবমূর্তি রক্ষায় বেশি মনোযোগী। প্রশ্ন উঠেছে, জনগণের ট্যাক্সের টাকা অপচয় হওয়ার সত্ত্বেও নতুন সরকার এক ধরনের রহস্যময় মৌনতা পালন করছে কেন? বাংলাদেশ কেন বিশ্বের সব দেশেই দেখা যায় একটি নবনির্বাচিত সরকার সাধারণত তাদের পূর্বসূরীদের ব্যর্থতাগুলোকে পুঁজি করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করে? বিএনপিও সেই চেষ্টা করে, তবে সেক্ষেত্রে আওয়ামী লীগকে দোষ দেওয়ার চেষ্টা করলেও ইউনূস সরকারের নাম মুখে নেওয়া যেন হয়ে যায় ভাসুরের নাম মুখে নেওয়ার মতো। দেশব্যাপী ইউনূসের মেটিকুলাস ডিজাইন অপশাসনের বিরুদ্ধে যে আলোচনা উঠেছে, সেটি কেন বিএনপি ঠেকিয়ে রাখতে চাইছে? জুলাই পুলিশ হত্যাকাণ্ডের জন্য ইনডেমনিটি দেওয়ার পরও কেন ইউনূসের হত্যাকাণ্ডগুলোকে বিএনপিকে দায় মুক্তি দিতে হচ্ছে? বিশ্লেষকরা মনে করেন, বিএনপি একটি স্বল্পমেয়াদী রাজনৈতিক মুনাফার জন্য দীর্ঘমেয়াদী প্রশাসনিক জবাবদিহিতাকে বিসর্জন দিচ্ছে। ডক্টর ইউনূসের সম্মানের চেয়ে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা বড় হওয়া উচিত ছিল। ইউনূসের শাসনের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে যেসব অভিযোগ করা হয়, তারেক রহমান এখন ব্যবস্থা নিলে সেসব অভিযোগের ভিত্তি পেয়ে যেতে পারে। বিশ্লেষকদের ধারণা, যদি বিএনপি এখন ইউনূস সরকার আমলের বড় কোনো অনিয়ম বা দুর্নীতি ফাঁস করে দেয়, তবে তার সাধারণ মানুষের মনে ইউনূসের পুরো 2 বছরের শাসন নিয়ে যে মেটিকুলাস ডিজাইন ন্যারেটিভ প্রচলিত আছে, সেটি প্রতিষ্ঠা পেয়ে যাবে। আবার বাণিজ্য চুক্তির মতো ইউনূস সরকারের ত্রুটিপূর্ণ উত্তরাধিকার মেনে নিচ্ছে, কারণ যুক্তরাষ্ট্রের সমর্থন সরে গেলে সরকারের ভিত নড়ে যাবে, এমন ধারণাও আছে অনেকের মধ্যে। কিন্তু ইউনূসের দায়ভার নিজের কাঁধে নেওয়া বিএনপিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে। হামের কারণে শত শত শিশুর মৃত্যু বা
সার্বভৌমত্ব ক্ষুণ্ণকারী বাণিজ্য চুক্তির মতো বিষয়গুলো সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করছে। যদি বিএনপি সরকার এই ব্যর্থতাগুলোর সুষ্ঠু তদন্ত না করে এবং দায়ীদের আড়াল করতে থাকে, তবে তারা তাদের নিজেদের জনপ্রিয়তাকে ঝুঁকির মুখে ফেলবে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।